পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে আমরা প্রথম দুটো লাইন অলরেডি বলে ফেলেছি, আর এগুলো যা যা আছে আমি একবার নিজের মতো করে বলে নিই, তারপরে এনসিইআরটি অনুযায়ী আসছি। এই দেখো এইগুলো মুছে দিলাম। হ্যাঁ, এই জায়গাগুলো আমাদের লাগছে না আপাতত। বোর্ডে যত ভিড় থাকবে তত বেশি জটিলতা বাড়বে। এই দেখো, আমরা আগেই বলেছি মেরিস্টেমেটিক টিস্যু থেকে তৈরি হয় পার্মানেন্ট টিস্যু, এবং সেটি অবভিয়াসলি প্যারেনকাইমা প্রথমে। তাহলে কেমন করে হলো? সেটা হলো এই টিস্যুটাই হয়ে যাচ্ছে এবার এরকম। এবার তুমি ওই হেক্সাগোনাল আর গোল নিয়ে যদি তোমার মাথা ব্যথা করে তাহলে মুশকিল আছে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার স্পেস কি করে এলো, এটা বলতে পারো, এর উত্তর আমি তোমাকে এখানে দিতে পারবো। তুমি যদি বলো স্যার হেক্সাগোনাল থেকে আবার গোল হয়ে গেল কি করে, এটার উত্তর এক্স্যাক্টলি দেওয়া অসুবিধা আছে, তাহলে আমাকে এখানে গোল গোল করেই তোমাকে ইন্টারসেলুলার স্পেস বাদ দিয়ে আঁকতে হতো, তাহলে ঠিক হয়ে যেত, কোনো অসুবিধা নেই। আমরা টিপিক্যালটা গেছি, এটা প্যারেনকাইমার টিপিক্যাল, সেই জন্য এরকম। কি ডিফারেন্স আছে দেখো, নো ইন্টারসেলুলার স্পেস, তাহলে এখানে ইন্টারসেলুলার স্পেস প্রেজেন্ট। নো সেল ওয়াল থিকেনিং, হ্যাঁ নো সেল ওয়াল থিকেনিং এখানেও বলবো, কিন্তু আগের মতো অত পাতলা নাই, এখন কিন্তু ওর থেকে মোটা হয়েছে। আগের মতো অত পাতলা নাই, ওর থেকে মোটা হয়েছে, কারণ এটা পার্মানেন্ট টিস্যু। এর ভবিষ্যৎ আর কিছু নাও হতে পারে। এমন নয় যে সব প্যারেনকাইমাই কোলেনকাইমা হয়ে যাবে, তাহলে তো প্যারেনকাইমাই থাকতো না, তো একটা বড় গাছের মধ্যে প্যারেনকাইমাই থাকতো না। তার মানে এমন নয়। দেখো পাতার মধ্যে যে মেসোফিল টিস্যু রয়েছে, প্যালিসেড এবং স্পঞ্জি, তারা তো দুজনাই প্যারেনকাইমা। তাহলে একটা গাছ যত বড় হয়ে যাক না কেন, তার সমস্ত পাতাতেই হয় প্যালিসেড অথবা স্পঞ্জি প্যারেনকাইমা, মানে প্যারেনকাইমা তো সারা জীবন থাকবে। তার মানে সব প্যারেনকাইমা যে কোলেনকাইমা হয়ে যাচ্ছে এটা বলিনি আমি, আমি বলছি প্যারেনকাইমা থেকে কোলেনকাইমা হয়। ওকে, হলো এটা। তাহলে সেল ওয়াল থিকেনিং একটু বেড়েছে, থিকেনিং না হলেও অ্যাটলিস্ট ওয়ালটা প্রমিনেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে যখন প্রমিনেন্ট নিউক্লিয়াস বলেছি, নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এরা লিভিং টিস্যু। এটা আমার বলার উচিত ছিলও না, কারণ যেখানে নিউক্লিয়াস আছে প্রমিনেন্ট, দেন সাইটোপ্লাজম আছে, সে যে লিভিং, এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ এই তো ডিভিশন করাচ্ছে। তো এটা বলার না বলা একই। বোঝা গেল কি মানেটা বলতে চাইলাম? প্রমিনেন্ট নিউক্লিয়াস, হ্যাঁ এরও প্রমিনেন্ট নিউক্লিয়াস আছে, এরও প্রমিনেন্ট নিউক্লিয়াস আছে, কারণ এরা লিভিং টিস্যু, এরা লিভিং টিস্যু, তাহলে প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, ডেন্স সাইটোপ্লাজম নাও থাকতে পারে, মানে একদম ভরে ভরে সাইটোপ্লাজম নাও থাকতে পারে। কেন বলছি? ধরো দেখা গেল যে একটা হাঁদা পাড়া ভ্যাকুয়েল আছে, এত বড় একটা ভ্যাকুয়েল আছে, তাহলে আমি ডেন্স সাইটোপ্লাজম বলবো কি করে? বলা যাচ্ছে না। পুরোপুরি ভর্তি প্যাকড অবস্থায় সাইটোপ্লাজম আছে, এটা বলা যাবে না। ওকে, নো সেল ভ্যাকুয়েল, অবভিয়াসলি সেল ভ্যাকুয়েল আছে। প্যারেনকাইমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজই হলো ভ্যাকুয়েল রাখা, কারণ সেই অনুযায়ী ধরো মুখে বলে দিচ্ছি, ক্লোরেন কাইমা, নট কোলেন, ক্লোরেন। আর ক্লোরেন মানেই স্পঞ্জি আর প্যালিসেড। বোঝা গেল? যারা প্লাস্টিডকে রাখে, যারা ফটোসিনথেসিস করে, যেখানে ক্লোরোফিল আছে, সেই সমস্ত প্যারেনকাইমার নাম হলো ক্লোরেন কাইমা, CHLO, এটা COLL, CHLO, ক্লোরেন কাইমা, ওয়ান টাইপ অফ প্যারেনকাইমা। তাহলে জায়গা থাকলে আমরা এখানে ভাগ দেখাচ্ছি, উপর দিকে দেখাই, যেমন ধরো ক্লোরেন কাইমা। ওকে, আর কি রয়েছে? ধরো অ্যারেন কাইমা, অ্যারেন কাইমা যদি এয়ার স্টোর করে তখন তার নাম হবে অ্যারেন কাইমা। এরকম করে আছে সাকুলেন্ট প্যারেনকাইমা, সাকুলেন্ট প্যারেনকাইমা, যারা যারা প্রচুর পরিমাণে জলকে স্টোর করে রাখতে পারে, যেমন ধরো অ্যালোভেরা, যেমন পুঁই পাতা, এরা প্রচুর পরিমাণে জলকে অ্যাবজর্ব করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে, এদেরকে বলা হয় সাকুলেন্ট প্যারেনকাইমা। হ্যাঁ, ওখান থেকেই নাম এসছে সাকুলেন্ট, সাকুলেন্ট প্যারেনকাইমা। আছে প্রোসেনকাইমা, প্রোসেনকাইমা ওয়ান টাইপ অফ প্যারেনকাইমা, কিন্তু প্যারেনকাইমা যেমন নরম নরম, ও ওরই মধ্যে একটু শক্ত, মানে প্যারেনকাইমার একটু শক্ত জিনিস। হ্যাঁ, কিন্তু সেটা কোলেনকাইমা হয়নি এখনো, তার নাম প্রোসেনকাইমা। এগুলো পরীক্ষায় আসবে না যেহেতু তোমাদের নেই, কিন্তু ইন জেনারেল এগুলো জেনে রাখা উচিত,
কারণ এগুলো ওয়ান টাইপ অফ প্যারেনকাইমা। এয়ার স্টোর করে, এয়ার ধরো কচুরি পানা ভেসে থাকবে, স্পঞ্জ পুরো, তার মানে ওর যত সেল আছে না ভরে ভরে আছে প্যারেনকাইমা, শুধুই প্যারেনকাইমা, যেখানে ভরে ভরে ব্যাকওয়েলের মধ্যে সব এয়ার ধরে রয়েছে, আর যার কারণের জন্য ওয়েট হালকা হয়ে গেছে। যত ফ্লোটিং প্ল্যান্টস আছে তাদের সবারই একই কেস, কারণ নাহলে উপায় নেই, কচু গাছের একই কেস, সব ফাঁপা, মানে এরকম ব্যাপার রয়েছে। ওয়েল, আর কি বললাম, এটা হলো নো ডিপোজিটরি মেটেরিয়াল, অবভিয়াসলি আছে, ভরে ভরে ডিপোজিটরি মেটেরিয়াল আছে। যদি ফুড থাকে তাহলে ফুড ভ্যাকুয়েল বলা হবে, ভ্যাকুয়েলের মধ্যে স্টোর থাকে, মানে এক্সক্রিউটরি ভ্যাকুয়েল হতে পারে, যেখানে এক্সক্রিউটরি প্রোডাক্ট বা রেচন পদার্থ স্টোর করে রাখে। হ্যাঁ, ভ্যাকুয়েলের যে কাজ, ভ্যাকুয়েলের যা কাজ এখানে, মানে খুব সুন্দরভাবে ভ্যাকুয়েল আছে। প্যারেনকাইমা করার বৈশিষ্ট্যই ওটা, বড় ভ্যাকুয়েল দেখতে পাবো একটা, একটা বা একাধিক, প্রথম দিকে অনেক ছোট ছোট থাকে, অনেক থাকে, পরে সেগুলো মার্চ করে একটা বড় হয়ে যায়। তো ভ্যাকুয়েলের যেটা কাজ সেটা এখানে হয়। এই হলো ওভারঅল মেরিস্টেমেটিক টিস্যুর যে মানে পয়েন্ট আউট করেছিলাম আমরা, ঠিক এখানে প্যারেনকাইমাতে সেই পয়েন্ট গুলোকে কাউকে রাখলাম, কাউকে ক্রস করে দিলাম। এবার প্রশ্ন হলো স্যার স্পেস এলো কি করে? এত স্পেস কিভাবে তৈরি হয়, এটা ক্লাস 11-এর জন্য একটা 3 নম্বরের কোশ্চেনই ছিল আগে, কিন্তু আমাদের এখানে কিছু নাই, ঠিক আছে? সেটা হলো ওই সাইজোজেনাস, সাইজিজেনাস, লাইসোজেনাস আর সাইজিলাইসোজেনাস, এই 3 রকমের ইন্টারসেলুলার স্পেস ক্রিয়েট হয়। একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে প্যারেনকাইমার অন্যতম বিষয় হলো ইন্টার সেলুলার স্পেস। এই ইন্টারসেলুলার স্পেস 3 রকম ভাবে তৈরি হয়, বুঝেছো তো? ইন্টারসেলুলার স্পেস মানে এই সেলগুলোর মাঝে যে স্পেসটা রয়েছে 3 রকম ভাবে হয়। একটা হলো সাইজিজেনাস, একটা হলো লাইসোজেনাস, আর একটা হলো সাইজিলাইসোজেনাস। সাইজিজেনাস মানে হলো সরে গিয়ে, লাইসোজেনাস মানে মরে গিয়ে, আর সাইজিলাইসো মানে সরে আর মরে গিয়ে। মানে এরকম যে ধরো পাশাপাশি যে সেল রয়েছে, পাশাপাশি যে সেল রয়েছে সেই সেলগুলো যদি সরে যায়, একে অপরের থেকে সরে যায়, তাহলে সেখানে ইন্টারসেলুলার স্পেস ক্রিয়েট হয়। দেখো একটা গাছ যখন গ্রো করছে তার ভিতরের পজিশন মানে এরিয়া বাড়ছে, কারণ তার পেরিফেরাল রিজিয়ন বাড়ছে। তো অবভিয়াসলি কর্টেক্স, পিথ, এই জায়গাগুলো হলো প্যারেনকাইমা। আর যেখানে মেজরিটি জায়গাতেই স্পেস পাচ্ছে, তো বেশি স্পেস পাওয়ার জন্য অবভিয়াসলি তারা গ্যাপ আনতেই পারে এবং সরে গিয়ে খুব সুন্দর, মানে ভালো উদাহরণ হলো যে ধরো পাইন গাছ। পাইন গাছের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো পাইন গাছের, এটা ধরো পাইন গাছের স্টেম, ভালো করে বুঝবে, এটা পাইন গাছের স্টেম। এবার দেখা গেল এই পাশের সেলটা, এখন সেলগুলো একে একে সব করতে হবে, এসব ঝামেলার বিষয়। আচ্ছা চলো, পাইন গাছের ভেতরেই এরকম করে করে দিচ্ছি আমরা, আর কি করব। এবার ধরো পাশাপাশি সেল সরে গেল, এই ওইদিকে ওইদিকে সরে গেল, দিয়ে আমি দেখো এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা একটা চ্যানেল তৈরি করে দিচ্ছি। এটা হলো সেই রেজিন ডাক্ট। পাইন গাছের ক্ষেত্রে যে রেজিন ডাক্ট হয় না, সেই রেজিন ডাক্ট এইভাবে ক্রিয়েট হয়। এবার আমরা যখন কাটি, ধরো এইরকম করে কাটলাম, তাহলে ডাক্টটা কেটে দিলাম। এবার দেখো এইখানে একটা প্লেট রেখে দিয়েছি, তাই তো? এখানে একটা প্লেট রেখে দিয়েছি, তাহলে এখানে আরামসে এই সমস্ত জিনিসগুলো করছে, কারণ ওই রেজিন ডাক্ট গুলো কাটা গেছে, যেটা পাইন গাছের স্টেমে ভরে ভরে চলছে ভেতরে। বোঝা গেল কথাটার মানে? তো এটা হচ্ছে সরে গিয়ে। লেবুর ক্ষেত্রে, লেবু, যে কোনো লেবু, যে কোনো লেবুর ক্ষেত্রে যে কোয়া হয়, কোয়া মানে, কোয়া বলতে তোমাকে ওই একটা কমলা লেবুর এত বড় কোয়া ওটা নয়, মানে যেটাতে রসটা থাকে একদম ছোট, মিনিমাম যেটা, ওইটা কোয়া বলছি আমরা। যে কোনো লেবুর ক্ষেত্রে মিনিমাম যেটা, স্মলেস্ট ইউনিট যেটা, যার মধ্যে রসটা আছে অ্যাকচুয়ালি, ওইটা গোটাটাই তৈরি হয়েছে লাইসিজিনাস পদ্ধতিতে। মানে ওটা অ্যাকচুয়ালি একটা ইন্টারসেলুলার স্পেস ক্রিয়েট হয়েছে। সব মরে গেছে, সব মরে গেছে, ওই ভেতরকার যত সেল ছিল সব মরে গেছে, দিয়ে পুরো ভিতরে ক্যাভিটিটা তৈরি করেছে, যার মধ্যে লেবু তার রস রেখেছে। না, একটু ভুল হচ্ছে, বলছি ভিতরে যত সেল ছিল তারা মরে গেছে,
তার মানে সেল দিয়ে ঘেরা একটা চেম্বার যার মধ্যে রসটা গেছে, হয়েছে। আবার সরে মরে লবঙ্গের ক্ষেত্রে হয়, সরে গিয়ে মরে গিয়ে। লবঙ্গের ক্ষেত্রে যা কেমিক্যাল সাবস্টেন্স আমরা পাই সেটা ওই পদ্ধতিতে আছে, মানে সরেও গেছে মরেও গেছে, দিয়ে এরকম করে স্পেস ক্রিয়েট হয়েছে। অ্যাকচুয়ালি স্পেস গুলোতে কিছু না কিছু রাখছে, এটাই তো আমরা বলতে চাইছি। তাহলে যখন আমরা লেবুর কথা বলতে চাইছি, মুছে দিলাম, এই মোটামুটি সব সেল ধরে নাও, এই আউটার লাইন করলাম, এই দেখো, আর একটা স্পেস ক্রিয়েট হলো না, এটা মরে গিয়ে হলো, বোঝা গেল। এইখানে ছিল সরে গিয়ে, আর সরে আর মরে কি দেখাবো, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। এইভাবে ইন্টারসেলুলার স্পেস ক্রিয়েট হয়। একটু আগে যে প্রশ্নটা হচ্ছিল যে এইটা থেকে ওইটা আমার তো মানতে পারছি না, কেমন অস্বস্তি লাগছে, তো এর উত্তর হলো এটা, যে এইভাবে বিভিন্ন জায়গাতে হয়। আর সবচেয়ে সহজ উত্তর হলো সব জায়গাতেই কি এই উদাহরণগুলো পাবো স্যার? না। আর সেই জন্যই বললাম যখন গাছটার স্পেস বাড়ছে, আউটার লেয়ার বাড়ছে, তখন তো ভিতরে তো আরো স্পেসিয়াস হয়ে উঠছে, তো স্বভাবতই আরো সেলগুলো বেশি জায়গা পাচ্ছে, তো তাদের সরে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর সেই জন্য ইন্টারসেলুলার স্পেস ক্রিয়েট হয়ে যায়, বোঝা গেল। এবং সেটা দরকারও আছে, কারণ এখন যদি স্পেস ক্রিয়েট করে না রাখে, যখন গাছের সেকেন্ডারি গ্রোথ হবে তখন সেই গ্যাদারিংটা নিতে পারবে না, কারণ ভিতর থেকে তখন মানে ঠেলা মারবে, চাপ দেবে, ভিতর থেকে বাইরের দিকে চাপ দেবে, তো সেই চাপটা নিতে পারবে না যদি স্পেস ক্রিয়েট করে না রাখে। আর কর্টিক্যাল রিজিয়নের যে সেল রয়েছে তাতে স্পেস থাকার এইটাই উদ্দেশ্য, বোঝা গেল। সেই জন্য আগে থেকে ব্যবস্থা করে রাখে, হয়েছে। এবার দেখো, এখানে আমরা পাশে কোলেন কাইমাটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে পাশাপাশি আমরা দেখিয়ে ফেলবো। এই দেখো, এটা যদি প্যারেনকাইমা হয়, এটা যদি প্যারেনকাইমা হয়, আমি স্পেস গুলো ইচ্ছা করে, ইন্টারসেলুলার স্পেস গুলো ইচ্ছা করে একটু কম দিচ্ছি, কারণ আমাকেই ভরতে হবে সেই জন্য, ঠিক আছে। তাহলে কোলেন কাইমায় কি হবে, নো ইন্টারসেলুলার স্পেস, এটা এখনই বলা যাচ্ছে না। ইন্টারসেলুলার স্পেস থাকলেও ভীষণ কম, কারণ সেল ওয়াল থিকেনিং ভীষণ ভাবে হতে শুরু করে দিয়েছে, কিন্তু কোনো রেগুলার ম্যানারে না, ইররেগুলার ম্যানারে, মানে কোথাও বেশি কোথাও কম, কোথাও বেশি কোথাও কম, এরকম ভাবে। কিন্তু এখনো পর্যন্ত কোলেনকাইমা হলো লিভিং, প্যারেনকাইমা তো অবভিয়াসলি লিভিং, বলার অপেক্ষা রাখে না। তার মানে এই ব্যাপারগুলোকে আমাকে অনেক জায়গা, ম্যাক্সিমাম না, অনেক জায়গাতেই আমাকে বাড়াতে হবে, সেল ওয়ালের যে থিকেনিং গুলো বাড়াতে হবে। কারণ যেখানে আমরা দেখছিলাম যে নো সেল ওয়াল থিকেনিং, এখানে তো একদমই নোটা বাদ, সেল ওয়াল থিকেনিং রয়েছে, কিন্তু সেটা একটা রেগুলার ম্যানারে না, ইররেগুলার ম্যানারে। ওই রকম করে ভাগ আছে, অ্যাঙ্গুলার কোলেনকাইমা, হ্যাঁ, স্টিলেট কোলেনকাইমা, এরকম ভাগ আছে। মানে যদি অ্যাঙ্গেলে যোগ হয় তাহলে অ্যাঙ্গুলার হবে। তো তো মোট কথা হলো এটা, যে প্যারেনকাইমায় যেটা থিক না থিন ওয়াল ছিল সেটা এখানে থিক হয়েছে। শুধু তাই না, বিভিন্ন জায়গায় ডিপোজিশনের মাত্রা হাই, আর সেই জন্য ভেতরে স্পেস কমছে। এবং অবভিয়াসলি যখন বাড়বে তখন তো শুধু ভেতরটা দখল করবে এমন তো নয়, বাইরেটাও তো দখলে আসবে, মানে ইন্টারসেলুলার স্পেস কমে আসছে, অনেক অনেক কমে আসছে। তার মানে প্যারেনকাইমার থেকে অনেক শক্ত হবে। কোলেনকাইমার বিশেষত্ব হলো ওই স্ট্রেংথ উইথ ফ্লেক্সিবিলিটি, স্যাম স্টিল, ঠিক আছে, বিরাট অনুষ্কার স্যাম স্টিল, অ্যাড দিচ্ছি না। তো স্ট্রেংথ উইথ ফ্লেক্সিবিলিটির বিষয়ই হচ্ছে এটা, কোন কোন জায়গাগুলোতে কোলেনকাইমা থাকবে। প্যারেনকাইমার তো জল জল করে উদাহরণ আমরা এরপরে দেখতে পাবো, গাদা গাদা জায়গা, সব বলে দেবো কোথায় কোথায় আছে। কোলেনকাইমাটা আসবে না সব সময়, সেজন্য বলে দিচ্ছি। ধরো একজন গাছ লাগিয়েছে, আম গাছ, আম গাছের মেজরিটি অংশ পাশের বাড়ির দিকে ঝুঁকে আছে, পাশের বাড়িটা সারা বছর ধরে পাতা টাতা কুড়ায়, ঝাড় দেয়, কারণ ওর বাড়িতে পাতা পড়ে, আর যখন আম আসে তখন আম ঝোলে। কিন্তু যে বাড়ির আম গাছটা, যে বাড়ির, সেই বাড়ির মালকিন কিন্তু সবসময় ছাদে উঠে বসে আছে, তখন আম গাছের দিকে হাত দিচ্ছে তখন দেখার জন্য, কিন্তু পড়ে গেলে আম আমার, আমি পারতে পারবো না ঠিক আছে, কিন্তু পড়ে গেলে আম আমার, ঠিক আছে। উদাহরণ দেখো, এবার ব্যাপারটা হলো ধরো ঝড় এসছে,
আম তো দুলে যাচ্ছে, হা করে তাকিয়ে আছে, আম পড়ছে না। এই যে আমের এত বড় বোঁটাটা নিয়ে আমটা ঝুলছে, এত ভারী একটা আম, পড়ছে না কিছুতেই। বললেন কেন? একটা গাছের পাতা ঝড় ঝড় খুব ঝড় দিলে তো নিতে পারবে না, ওভারঅল পড়বে না, পাতার বোঁটাটাই আছে। হ্যাঁ সরি, বললেন কেন? খেজুর গাছ, নারকেল গাছ, এই ঝড়ে আবার এই হয়ে গেল, আবার এই বাঁশ একদম পুরো মানে চিড়ে নিয়ে, যেটাকে বাকারি বলে, সেটাকে করে পুরো নুইয়ে দিল একবারে ঠাকুরের চাল বানানোর জন্য, কিছু হয়নি। এই কোলেন কাইমা, স্ট্রেংথ উইথ ফ্লেক্সিবিলিটি, বোঝা গেল? ফ্লেক্সিবল, ভীষণ ফ্লেক্সিবল, কিন্তু স্ট্রেংথ আছে, বোঝা গেল? এর মতো নয় একে ঘা মারলি ফেটে যাবে, এ হবে না, মানে সেই মচকাবে তবু ভাঙবে না, এটা উল্টোটা আর কি। হ্যাঁ, মচকাবে তবু ভাঙবে না আর কি, এইরকম নুয়ে পড়বে, ভাঙবে না। বোঝা গেল কি বললাম? না, ওটা তো ফুলেতে পিটিওল হয়, আমে কেন পিটিওল হবে, তাই না? ওটা পিটিওল বলা যাবে না। লিভ বেসের পর লিভ ল্যামিনা হয়, সেটা ব্যাপার না, ওটা পিটিওল, লিভ বেসের পর পিটিওল তারপর ল্যামিনা। কিন্তু ওটা পাতার ক্ষেত্রে তো, তুমি আমের ডাঁটিটার ক্ষেত্রে কেন বলতে পারো? নয়। তাহলে কোলেন কাইমার অবস্থান আমরা মোটামুটি একটু বুঝতে পেরেছি নিশ্চয়ই, যে ঠিক কোথায় কোথায় থাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে? স্ক্লেন কাইমা কি হলো, এই দেখো, বাকি যেটা ছিল সেটা সব দিলাম বুঝিয়ে, বন্ধ করে। কোলেন কাইমা ছিল লিভিং, এমনি তো, তাহলে ওই সাইটোপ্লাজম গেছে ঘুচে, নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নেই মানে বাকি কেউ নাই। ভেতরে কিন্তু স্পেস থাকতে পারে, ভেতরে স্পেস থাকতে পারে, কিন্তু মৃত কোষ, মৃত কোষ, মৃত। গাছেরা পারে তার জীবিত কোষের মাঝে মৃত কোষকে রাখতে, আমরা পারি না, আমাদের মুশকিল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আমরা বলছি এখান থেকে সেই ট্রাকিড পাবো, এখান থেকে ট্রাকিয়া পাবো, যার ভিতর দিয়ে জল যায়। সুতরাং আমরা সব ক্যাভিটিটা বুঝিয়ে দিতে পারি না। হ্যাঁ, তবে জলের পাইপ যাতে ফেটে না যায়, পাইপ মোটা হয়ে গেল, তোমাকে বেসিক জিনিসটা পড়তে বুঝতে হবে। এর মধ্যে দিয়ে জল যাবে, তাই না? প্রেশার থাকবে প্রচুর, তাহলে সেই জল যাবে সেই সব জায়গা দিয়ে, যা অ্যাকচুয়ালি স্ক্লেন কেন। এইবার ইন্টারসেলুলার স্পেস হাওয়া একটু নেই, কিচ্ছু নেই, ইন্টারসেলুলার স্পেস কিচ্ছু নাই, ঠিক আছে? বলি একটা করে, ইন্টারসেলুলার স্পেস নাই, সেল ওয়াল থিকেনিং হাই লেভেলে, প্রমিনেন্ট নিউক্লিয়াসের কোনো কথাই নেই, মৃত কোষ, ডেন্স সাইটোপ্লাজম মৃত কোষ, নো সেল ভ্যাকুয়াল মৃত কোষ, ডিপোজিটরি ম্যাটেরিয়াল, হ্যাঁ সেল ওয়ালে আছে, বাকি কোথাও কিছু নাই, শুধু সেল ওয়ালে ডিপোজিশন আছে, বাকি কোথাও নাই। লিভিং টিস্যু, ডেড টিস্যু, যা হয় কোলেনকাইমা থেকে হলো। এবার এই স্কেলেনকাইমা অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হলো ফাইবার, আর একটা হলো আহ স্ক্লেরাইডস। স্ক্লেরাইডস দু রকম হয়, মানে যদি এরকম লম্বা লম্বা হয় তাহলে তখন তাকে ফাইবার বলা হবে। হ্যাঁ, ধরো এরকম লম্বা হলো, তখন এটাকে ফাইবার বলা হবে, ঠিক আছে? আর যদি ধরো এরকম হতে পারে, এরকম হতে পারে, এর যা ইচ্ছা হতে পারে, মানে সেল টাইপের যদি হয় তাহলে সেটা স্ক্লেরাইডস বলা হবে। এখান থেকেই স্টোন সেল কথাটি আসে, স্টোন সেল। বিভিন্ন গাছে আমরা যে স্টোন সেল বা প্রস্তর কোষ পাই, এই যে বালি আপেল, হ্যাঁ, এই যে ন্যাসপাতি, সবেদা, এই যে বালি বালি একটা ব্যাপার আছে না, ঠিক আছে? স্ক্লেরাইডস আছে ওখানে, স্ক্লেরাইডস আছে। আর আমরা যে ফাইবার বলতে যা বুঝি, তন্তু, সেই ফাইবার অ্যাকচুয়ালি যা হলো স্ক্লেনকাইমা। এবার ফাইবার লম্বা হবে, নো ডাউট, আমরা আগে থেকে আগের দিনও বলছিলাম ফাইবার মানে লম্বা হবে। এ কিন্তু এটা তার মানে এর তোমার যেটা কাজ সেটা হলো এর ঠিক সেল ওয়াল করা, মাঝে স্পেসটা ফাঁকা রাখা, এসব ব্যাপারগুলো রয়েছে। এবং ট্রাকিও এই উদাহরণে আসবে। এবার ফাইবার দু রকমের হয়, একটা হলো উড ফাইবার, একটা হলো
বাস্ট ফাইবার, একটু ভালো করে মনে রাখবে। একটা হলো উড ফাইবার, একটা হলো বাস্ট ফাইবার। জাইলেমে যেটা আছে সেটা হলো উড ফাইবার, আর ফ্লোয়েমে যেটা আছে সেটা হলো বাস্ট ফাইবার। মানে অ্যাকচুয়ালি কাঠ বলতে আমরা যা বুঝি, যত ফার্নিচার, যত দরজা জানালা, যত কাঠ যা বিক্রি হয় জ্বালানি বাদ দিয়ে, এমনি যেগুলো কাজে লাগানোর জিনিস, সব সেকেন্ডারি জাইলেম। মানে এখানে যা দেখতে পাচ্ছ সেকেন্ডারি জাইলেম ছাড়া কিচ্ছু না, কারণ অন্য কিছু দিয়ে তৈরি থাকবেই না, দুদিনেই শেষ। বুঝে গেল, সব সেকেন্ডারি জাইলেম। তাহলে এই গোটা উডের ব্যাপারটাই হলো সেকেন্ডারি জাইলেম। ওকে, আর এখানে এখানে এই যে বাস্ট ফাইবার, এটা কোথায় কোথায় আছে? এটা আছে পাট গাছ, ছন গাছ, যে তন্তু, এই যে মানে পাটের দড়ি, সুতুলি দড়ি, হ্যাঁ, ওর যে কন্টেন্টটা না, ওইটা পাট গাছ ম্যাচিওর অবস্থা দেখেছো? পাট শাক আচ্ছা তারে খেয়েছো দুদিন আগে, সেটা ঠিক আছে। মানে লালতের শাক বলতে আমরা মেনলি যেটাকে বুঝি আর কি। হ্যাঁ, তাতে দুই রকমের শাক বিক্রি হয়, একটা লালতের শাক, একটা লালতের শাকই, আর একটা পাট শাক যেটাও চলে লালতের শাকের মতো করেই চলে। এবার এই পাট গাছ যত লম্বা হবে তত ভালো, কারণ আমার দরকার তন্তু। পাট কাঠি যে দেখে থাকো, তাহলে পাট কাঠি হলো মাঝের অংশটা, যাকে কভার করে তন্তুগুলো ছিল, ভিজিয়ে দিয়ে পচিয়ে দিয়ে পাট কাঠিটা ধরে বের করে নেওয়া হয়েছে, আর তন্তুটা পড়ে আছে। জাইলেম ভিতরে থাকে, ফ্লেম বাইরে থাকে। জাইলেম ছিল পাটকাঠি, যে মোটামুটি শক্ত, আর ফ্লেম আছে বাইরের দিকে, যেটা পাট, ফ্লেম, ফ্লেম তন্তু। এবার বলবে পাটকাঠির মতো শক্ত, হ্যাঁ, দেখো যে গাছ তার শক্ত জায়গায় ঠিকই আছে, তাই বলে কি ও কি আর আম গাছের মতো শক্ত হতে পারবে? তা নয়, ওর শক্ততার বিষয়ে মোটামুটি ও ঠিকই আছে। ও যে লম্বা, সেই তুলনায় ওর শক্তপোক্ত ব্যাপার ঠিকই আছে। বোঝা গেল, ওটাও হলো অ্যাকচুয়ালি জাইলেম। কিন্তু ফাইবার যেটা, সেটা কিন্তু মানে যেটা তন্তু বলে আমরা পাট বা সনের ক্ষেত্রে পাচ্ছি, সেটা কিন্তু বাস্ট ফাইবার। তাহলে উড ফাইবার এবং বাস্ট ফাইবার দু রকমের ফাইবার রয়েছে। ঠিক আছে, স্ক্লেন কাইমা তো শক্ত, তো মৃত তো। এই ফাইবারই হলো অ্যাকচুয়ালি, দেখো আমরা যে খাবারের মধ্যে যে ফাইবারের কথা বলি, সেটা সেল ওয়ালে আছে, সেটা সেলুলোজ দিয়ে তৈরি হওয়া সেল, সেই ফাইবার। ঠিক আছে, এবার আমরা এখানে তো টিস্যু পড়ছি, তাহলে সেলুলোজ একটা মানে পলিস্যাকারাইডস, একটা ডিপোজিটরি কন্টেন্ট। ঠিক আছে, ও ডিপোজিশন, এ কিন্তু সেল, সেলে ডিপোজিশন হয়, তো ফাইবারে ডিপোজিশন আছে, তার নাম সেলুলোজ হতেই পারে। গুলি ফেললে হবে না, বলছি এটা তো একটা সেল, এটা তো একটা সেল, সেল ওয়ালের ডিপোজিশনে সেলুলোজ আছে, তো চলো না এখানে সেলুলোজ মেনে নাও, সেলুলোজ আছে এখানে, তো অসুবিধা কি আছে? বোঝা গেল? আমরা এই যে ভেজিটেবলস খাওয়ার একটা প্রধান উদ্দেশ্য, যে যাতে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য না হয়, তো ফাইবার থাকার তার একটা কারণ থাকে। ঠিক আছে, বাদ দাও, বেশি ঘাটিয়ে লাভ নেই, আমরা যেহেতু যা পড়ছি সেই জায়গাতে থাকা ভালো। ঠিক আছে, তো এই হলো। এবার দেখো কি বলছে, সিম্পল পার্মানেন্ট ডিসপ্লে প্যারেনকাইমায় কি বলছে, কম্পোনেন্ট উইথ অর্গানেন্স রাউন্ড স্ফেরিক্যাল, কিছু নেই বলার, সব বলা হয়ে গেছে। কোলেনকাইমা বলা হয়ে গেছে, একটু দেখে নিও, আমি যা যা বোঝালাম সেগুলো এখানে লেখা আছে। আর স্ক্লেরেনকাইমা একই কথা, দেখো এই যে ফাইবার আর স্ক্লেরাইডস যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেখানে স্ক্লেরেনকাইমা ভাগের দুটো ভাগ করা আছে। ঠিক আছে, এগুলো পড়ে নেবে, দেখবে এগুলো সব বলা আছে, আমি যা বলেছি সেগুলোর মধ্যে এগুলো আছে। এবার আসবো আমরা ডাইরেক্টলি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে। গোটা বোর্ডটা মুছে দেবো, দিয়ে আমরা ওই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে আসবো। এখানে মুছছি, মোছার আগে বলছি যে কমপ্লেক্স মানে যেখানে এ থাকবে, এ থাকবে আর এ থাকবে, তিনজনই থাকবে, আর সেই জন্যই সেটা কমপ্লেক্স। দেখো
কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু দু রকমের, একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম, তাই তো? জাইলেমের ক্ষেত্রে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। আর কত লিখবো? ফ্লোয়েমের ক্ষেত্রে ঠিক আছে, সেটা হলো সিভ সেল, সিভ টিউব, কম্প্যানিয়ন সেল, জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা এন্ড ফ্লোয়েম ফাইবার, 5টা। ঠিক আছে, এর মধ্যে সবাই আছে, মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্প্লেনকাইমা সবাই আছে। এমনিতেও যেখানে নাম দেখতে পাচ্ছি প্যারেনকাইমা, তো প্যারেনকাইমা আছে। যেখানে ফাইবার দেখতে পাচ্ছি তো এমনিতেই স্প্লেনকাইমা আছে, বলারই কিছু নাই। ঠিক আছে, আচ্ছা জাইলেমের সবাই মৃত, একমাত্র প্যারেনকাইমা সব জায়গায় জীবিত। আর ফ্লোয়েমের সব জায়গায় জীবিত, কিন্তু ফাইবার তো সব জায়গায় মৃত। তারপরে জাইলেমের একটাই কন্টেন্ট রয়েছে যে জীবিত বা লিভিং, আর ফ্লোয়েমের একটাই কন্টেন্ট রয়েছে যে মৃত, সেটা হলো ফাইবার। ঠিক আছে, অল ওভার জাইলেম মৃত আর ফ্লোয়েম জীবিত, অল ওভার। এবার দেখো ব্যাপারটা কি রকম। ধরো ট্রাকিড, আমরা যদি এখানে একবার দেখে নিই হালকা করে, তারপর আমরা আসছি ওখানে। These are made up of one type of cells, and they work in xylem. It functions as a conducting tissue for water and minerals from root to the stem and leaves. তাই তো? জাইলেম কোথায় থাকে? একটা গাছের ক্ষেত্রে জাইলেম আছে যদি গাছ হয়, তাহলে গাছের ক্ষেত্রে জাইলেম আছে মাঝে, আমরা রুটে আর দেখাচ্ছি না, জাইলেম আছে মাঝে, আর ফ্লোয়েম আছে তার পাশে। হলো, এটা হলো কন্ডাক্টিং টিস্যু, ভাস্কুলার বান্ডিল, আর তার পাশে কর্টেক্স। থ্রিডিতে ভাবো, জাইলেম ফ্লোয়েম হলো ভাস্কুলার বান্ডিল, ওটা বাদ দিলে বাকি অংশ কর্টেক্স আছে। এর সেকশনাল ভিউ আমরা পরে আসবো। এবার বিষয় হলো এই যে লাল রঙের যে কন্টেন্টটা, সেই জায়গায় এখানে 4জন রয়েছে। এটাকে সেকশন করলে আমাদের পরের ছবিগুলো আসছে। সেকশন করলে এই যে ধরো সাপোজ এই ধরো রুটের সেকশন করা হয়েছে, এই ছবিগুলো আসছে। ঠিক আছে, তো এইভাবে ছবিগুলো আসবে। মানে এই মাঝের অংশটা, এটা যে রুট আছে বলে ভালো অত বোঝা যাবে না, যেটা বোঝা দিয়েছি ওটা কাণ্ড হলে ভালো বোঝা যেত, সেটা পরে আসবে আরো। হ্যাঁ, বোঝা গেল কি বললাম? তো বিষয় হলো ট্রাকিড, দেখো এক্স্যাক্টলি এখান থেকে একবার দেখতে হবে। সেটা হলো যে it functions as a conducting tissue for water and minerals from root to the stem and leaf. জল এবং খনিজ লবণ মাটি থেকে তুলে জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছে দেয়, বা যে কোনো জায়গা যেখানে জল লাগবে, শুধু পাতায় কেন লাগবে, সব জায়গায় লাগতে পারে, সব পৌঁছে দেওয়া। তাহলে এটা এর মুভমেন্ট সবসময় আপওয়ার্ড মুভমেন্ট জাইলেমের। আচ্ছা, ইট অলসো প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট সেল। অবভিয়াসলি স্ট্রেংথ দেয়, জাইলেমই হলো সেই শক্ত অংশ যা গাছকে দাঁড় করে রেখেছে। একটা গাছ কেন প্রয়োজন বোধ করলো যে না আমাকে সেকেন্ডারি গ্রোথ করাতে হবে আমাদের জন্য, মানে আমরা কাঠ পাবো সেই জন্য? নিশ্চয়ই নয়। তাহলে গাছ তো গাছের জন্য তৈরি করেছিল, তাই না? গাছ তো আমাদের জন্য তৈরি করে নাই, গাছ গাছের জন্য তৈরি করেছিল। সুতরাং সেই জায়গায় আমাদের ভাবতে হবে যে আমাদের জন্য তৈরি হয়নি, গাছ গাছের জন্য তৈরি করেছে, আমরা সেটাকে কাঠ বলে মানে মেরে নিচ্ছি আর কি, সেটা আলাদা কথা। তো সুতরাং বিষয় সেটাই যে গাছ দানে আমার প্রথমে যা হয়েছিল 2-4টে পাতা ছিল, এই ছিল, আর কিছু ছিল না। এরপর একটু বড় হলো, দু একটা ডাল বেরোলো, পাতার লোড বাড়ছে। যখন বুঝলো লোড বাড়ছে, তখন বুঝলো আমার স্ট্রেংথ দরকার আছে। তো যত ও লোড বেড়েছে তত স্ট্রেংথ বাড়িয়েছে, তত তার
সেকেন্ডারি টিস্যু ডেভেলপ করেছে। এটা হলো মেন বিষয়। এবার ইট কম্পোজ অফ 4 কাইন্ডস অফ এলিমেন্টস, ট্রাকিডস, ভেসেল। ভেসেল খুব গুরুত্বপূর্ণ নাম। যেমন আমরা ট্রাকিড, ট্রাকিয়া পাই, ঠিক আছে? তাহলে ট্রাকিডস এর ক্ষেত্রে ঠিক আছে, তাহলে ট্রাকিয়াকে ভেসেল বলা হয়। এটা যদি জেনে না রাখি তাহলে আমরা কি করব, যখন জিমনোস্পার্মের ক্ষেত্রে ভেসেল অ্যাবসেন্ট লিখবো তখন আমরা খুঁজে পাবো না, যা বাবা কে অ্যাবসেন্ট রে বাবা, ঠিক আছে? এখানে কনফিউশন হতে পারে। ওকে, আচ্ছা, ট্রাকিডস এর ক্ষেত্রে কি বলেছে একটু মনে শুনবো। These are elongated tube-like dead cell with thick and lignified walls and tapering ends. Tapering end, হ্যাঁ সুচাল, ঠিক আছে? এবার কি বলেছে, লিগনিফাইড, তাহলে লিগনিন জমাতে হবে। এত লিগনিন আমি জমাতে পারবো না। সেল ওয়াল ডিপোজিশন, না না পলিস্যাকারাইড, ঠিক আছে, হ্যাঁ হলো। এবার তাহলে থিক ওয়ার্ল্ড হলো, মৃত কোষ হলো, ট্যাপারিং এন্ড হলো। এবার কি করব, জায়গায় জায়গায় না আমরা একটা করে কেটে দেবো। এগুলো কি, এগুলো হলো পিট, কূপ। পড়েছিলাম আমরা, যখন আমরা পড়েছিলাম অ্যাকচুয়ালি সেল, তাহলে পাশের সেলটা আঁকি। আমরা তো টিস্যু আঁকছি, একটা সেল দিয়ে বসে থাকলে তবে না, আমাদের টিস্যু আঁকছি। তাহলে আমার উদ্দেশ্য হলো পাশাপাশি সেলগুলোকে আঁকতে হবে এখন বসে বসে, বেশি আঁকবো না, দুটো তো আঁকি। বোঝা গেল? আবার এখান থেকে বাড়াও, মনের মতো করে বাড়াও, কোনো অসুবিধা নেই, হচ্ছে ব্যাপারটা। এবার দেখো কেন পিটের দরকার আছে। এরা তো টুকরো টুকরো সেল, এটা তো সেল। এবার ধরো জল মাটি থেকে তুলছে উপরে যাবে, তাহলে জল যখন মাটি থেকে তুলছে কোনো একটা জায়গা লাগবে যে জায়গা দিয়ে পাস করবে, দ্যাটস ওয়াই পিট। ওভারঅল টুগেদার তারা তৈরি করেছে অ্যাকচুয়ালি জাইলেম, হ্যাঁ মোবাইল রাখো, যেখানে তৈরি করেছে জাইলেম, যার থ্রু দিয়ে এরা জলকে কন্ডাক্ট করতে পারছে। বোঝা গেল? আচ্ছা, the inner layers of cell wall having thickening with very in form. In flowering plants, tracheids and vessels are main water transporting elements. ঠিক আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর ক্ষেত্রে মানে আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ট্রাকিড ট্রাকিয়া দূরেই আছে। সুতরাং সেখানে আমরা শুধু এখন ট্রাকিড নিয়ে আলোচনা করছি, ট্রাকিয়া দেখাচ্ছি পরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভ্যারি করে, সব গাছের এক হবে না। আমরা পাট গাছের ক্ষেত্রে যেমন দেখতে পাবো, আম গাছে যেমন পাবো না, আম গাছে যেমন পাবো শাল গাছে তেমন পাবো না। তাহলে আম শাল সবাই এক হয়ে যেত, তাই না? তাহলে থিকেনিং এর ব্যাপারটা আলাদা আছে। আবার শুধু দেখো আম, হুম, দেখো আম গাছের ধরো তুমি আম গাছের কাঠে খাট বানালে কি হবে, আম গাছের কাঠে তক্তা হতে পারে, খাট হবে না। কেন? তার কারণ ধরো আম গাছের কাঠে মারলে একদিকে, ফেটে গেল দিকে। বোঝা গেল? তাহলে কাঠের মানে খাটের যে সুন্দর ডিজাইন যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে আমি এক্স্যাক্টলি যেখানে মারবো সেখানে কাটতে হবে, তার বেশি কাটলে হবে না। আর সেই জন্যই শাল, সেগুন, মেহগিনি তাদের জায়গায় আম, কাঁঠাল এরা পাতা পাচ্ছে না। তার কারণ তো এরকম, আম গাছ খুব শক্ত, এত শক্ত যে মারলে এদিকে মারবো ওদিকে ফেটে যাবে, এটা সমস্যা। বোঝা গেল? তার মানে যে শক্তর পাশাপাশি ওই একটা ফ্লেক্সিবিলিটি দেখাবে, যে যেদিকে কাটতে চাইছে সেদিকে কাটবে, ওই ব্যাপারগুলো ওই গাছে আছে। সুতরাং শক্ত হয়ে গেলেই হবে না, সঙ্গে নমনীয়তা একটা বিশাল ব্যাপার। এই কম্পোজিশন যে গাছগুলো মেনটেন করতে পারে সেই গাছগুলোর কাঠে প্রচুর দাম, ঠিক আছে? আর যেগুলো মেনটেন করতে পারে না তাদের কাঠে ভালো দাম নাই, তারা মোটামুটি হলেও ভালো দাম নাই। কারণ এটাই, কারণ তাদের কাঠ দিয়ে সব জিনিস বানানো যাবে না, এবং তাদের ওয়েদারিং করানোর সময় আবার অনেক ঝামেলা আছে। ওয়েদারিং মানে এই যে কাঠগুলা, যে যে জায়গায় কাঠগুলা কাঠের মানে কাঠ চেরাই কল আছে আর টিম্বারিং আছে,
সেখানে দেখবে বছরের পর বছর কাঠগুলো পড়ে রয়েছে। তো আমাদের মনেই হতে পারে এই গুঁড়িগুলোর মনে হয় মালিক নাই, অথবা মালিক যে আছে সে খ্যাপা আছে, তাহলে বছরের পর বছর এরকম ফেলে রাখে। অ্যাকচুয়ালি ফেলে রেখেছে কারণ তুই কত রোদ আর কত জল নিতে পারবি নিয়ে নে, যা তুই নিয়ে যা করার করে নে, বাড়বি বার কমবি কম, যা করার করে নে। তোকে যখন আমি চিড়ে কাঠ বানাবো না, যখন ধরো আমরা চুরি করবো তখন আর বাড়াবাড়ি চলবে না। মানে এই যে কাঠ যদি আমি দাম দিয়ে কিনে থাকি, একে প্রতিদিন জল দিয়ে ভিজিয়ে দিলেও কিছু হবে না। কিন্তু যদি কমা কাঠের আমি জানালা তৈরি করবি, দেখবো গ্রীষ্মকালে শীতকালে ফাঁক হয়ে গেছে, হাওয়া ঢুকছে, আর বর্ষাকালে টেনে হেজে একাকার হয়ে যাচ্ছে, লাগাতেই পাচ্ছি না। এইগুলো হলো সেই কাঠ যেখানে ওয়েদারিং করানো নাই, অথবা কমা কাঠ যেখানে ওয়েদারিং করিয়েও কোনো কাজ হয়নি। বোঝা গেল? তাহলে একটা কাঠের গুঁড়িকে 10 বছর ধরে রাস্তায় ফেলে রেখেছে, কি টাকার ভ্যালু নেই? রাস্তায় পড়ে আছে 10 বছর ধরে, তার তো ইন্টারেস্ট আছে, তা সেই কাঠের তো দাম বেশি হবে। আমি যদি 10,000 টাকার গুঁড়িটা 5 বছর ধরে ফেলে রাখি, তো তার দাম 7-8 হাজার টাকা হবেই। তার কারণ ওটা তো ইন্টারেস্ট, রাস্তায় পড়ে পড়ে ইন্টারেস্ট গুনেছে ওখানে। বোঝা গেল? ওয়েদারিং হয়েছে। এরপর রয়েছে ভেসেল। ভেসেল কেমন? দেখো ভেসেলের ক্ষেত্রে ব্যাপারটা বুঝবে, গায়ে গায়ে আমাকে করতেই হবে, কোনো উপায় নেই। তাই ভেসেল আমরা অ্যাকচুয়ালি টিস্যু দেখাচ্ছি এই কারণের জন্যই, যাতে সবাইকে একসঙ্গে করে দেবো, তাহলে আমার টিস্যুর ব্যাপারটা ভালো বুঝতে পারবো। এই হলো ভেসেল। এবার ভেসেলের ক্ষেত্রেও কি ছিল দেখো, আগে আগে এগুলো সব সেল ছিল, হ্যাঁ এগুলো সব সেল ছিল একটা করে। এবার এই সেলের মাঝে এগুলো সেল ওয়াল ছিল, যেগুলো অ্যাকচুয়ালি পার্টিশন দিয়েছিল। এটাও সেল ওয়াল, এটাও সেল ওয়াল, কিন্তু এই সেল ওয়াল হলো পার্টিশন দুটো সেলের মধ্যে। এখানে রয়েছে পারফোরেটিং প্লেট, ঠিক আছে? তো ব্যাপারটা কি হয়, প্রথম দিকে এই প্লেট গুলো থাকে, মানে এই সেল ওয়াল গুলো থাকে, পরে এই সেল ওয়াল গুলো নষ্ট হয়ে যায়। চলো মুছে দাও, দেখো এবার কি হলো, তাই না? মুছে দাও, কি হলো? গোটাটা একটা টিউব হয়ে গেল। চ এবার জল কত যাবি, চ। এবার থিক ওয়াল করতে হবে তোমাকে, তোমাকে থিক ওয়াল করতে হবে, প্লেন কেন, থিক ওয়াল তোমাকে করতে হবে। কিন্তু ব্যাপারটা হলো মাঝে মাঝে যে সেলের পার্টিশন গুলো ছিল সেগুলো পরবর্তীকালে নষ্ট হয়ে গেল, গোটা জায়গাটাই এখন একটা জল যাওয়ার টিউব হয়ে গেল। বোঝা গেল? এটা হলো ভেসেল। In a, it is a long cylindrical tube-like structures made up of many cells, যেটাকে ভেসেল মেম্বার্স বলা হচ্ছে, each with lignified walls and a large central cavity, protoplast absent. Vessel members are interconnected through perforations in their common wall. এই যে perforations in their common wall, এই যে in their common wall, এটাকেই আমরা পারফোরেটিং প্লেট বলছিলাম, যেটা সিপ টিউবের ক্ষেত্রে সিপ প্লেট বলবো। এটা এখানে পারফোরেটিং প্লেট, ঠিক আছে? এখানে পারফোরেশন আছে, এই জন্যই প্রথমে মুছে দিলাম, কিন্তু মুছে দেওয়াটা ঠিক না, কারণ পারফোরেশন আছে, ছিদ্রযুক্ত। মানে এমন নয় যে একদম ঢেলে ছেড়ে দিচ্ছে, গ্যাপ আছে, কিন্তু লিখেছে ছিদ্রযুক্ত। ওকে, আর these vessels are a characteristic feature of angiosperms, এবং জল জল করছে জিমনোস্পার্মস ল্যাক ভেসেলস। মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেগুলো নিচে আসবে, জিমনোস্পার্মস ল্যাক ভেসেল, জিমনোস্পার্মে ভেসেল নাই। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যে জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু এই ভেসেল অ্যাবসেন্ট রয়েছে। তার মানে কত হ্যাপা বোঝো, একটা পাইন গাছ কত লম্বা হয়, সেই পাইন গাছে এই ট্রাকিয়া মানে ট্রাকিড, তাকে পুরো ব্যাপারটাকে সামলাতে হয় একাই। এর থেকে এ ভালো সেই অর্থে লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য, কারণ এর প্রত্যেকটা জায়গাতে জল আটকে যাওয়ার ওই কোহেশন অ্যাডহেশন ফোর্স, মনে আছে কি একটু, যে ওয়াটার ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোহেশন অ্যাডহেশন ফোর্স ও ডিকসন জলির মতবাদ ছিল, ঠিক আছে? তো এইটা হতে সাহায্য করবে, এই জায়গায় ভালো হবে এর থেকে, এই পোর দিয়েই ভালো জল যাবে, বেশি জল যাবে, ঠিক আছে? মানে জল মানে মানে লং টার্মে যেতে পারবে, লেন্থে যেতে পারবে।
এটাতে জল ধরা মুশকিল আছে, কারণ এর কোহেশন ফোর্স, অ্যাডেশন ফোর্স কম কাজ করবে। কোহেশন ফোর্স তো কাজ করবে, অ্যাডেশন ফোর্স কম কাজ করবে, এখানে অ্যাডেশন ফোর্স বেশি কাজ করবে। সুতরাং এখানে বেশি প্রেসার পাবে, তখন জল উপর দিকে যাওয়ার সম্ভাবনা বাড়বে। Xylem fiber, they have lightly thickened walls and obligated central lumens, and they are septate or accepted. ফাইবারের দিকে কোনো ঝামেলা নাই, ফাইবার এঁকে দাও। ফাইবার সব জায়গায় কাজ হলো শক্তপোক্ত করা, ঠিক আছে, ওদের কাজ জল নিয়ে যাওয়া, ওদের কাজ শক্তপোক্ত করাতে বেশি কাজ নেই ওদের, ঠিক আছে। এই হলো ফাইবার। চলো এই পাশাপাশি এরকম করে ফাইবার এঁকে দাও 2-4টে, ট্যাপারিং এন দিতে হবে। হ্যাঁ, ফাইবার স্ট্রেন দেওয়া ফাইবারের কাজ। আর 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 বলে নি, আর এর পাশে আমরা এঁকে দিচ্ছি, চলো ফাইবার, হ্যাঁ সরি প্যারেনকাইমা। এবার দেখো পাশাপাশি আঁকবো না ইন্টারমিঙ্গেলড আঁকবো, মানে সবাইকে খিচুড়ি করে এঁকে দেবো, সেটা তো আমি এখন এইভাবে বলতে পারবো না, কিন্তু জাইলেমের ক্ষেত্রে এই কন্টেন্ট গুলো আছে। এবার যে এরপরে থাকবে এরপরে থাকবে এমন নয়, আমরা কন্টেন্ট গুলোকে এক জায়গায় করে এটা বোঝাতে চাইছি যেটা ওয়ান টাইপ অফ কমপ্লেক্স টিস্যু, যেখানে যেখানে স্প্লেনকাইমা প্যারেনকাইমা। এবার তুমি মানে বলবে কোলেনকাইমা কোথায় গেল, দেখো কোলেনকাইমা জায়গা ভিত্তিক থাকে, সবসময় থাকবে না। হ্যাঁ, সুতরাং কোলেনকাইমাকে ডাইরেক্টলি জাইলেম আনা যাবে না, বোঝা গেল। এটা হলো জাইলেম। আচ্ছা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম কিছু বলার নাই, লিভিং অ্যান্ড থিন ওয়ার্ল্ড যেমন জাইলেমের হওয়া, প্যারেনকাইমার হওয়া উচিত, উইথ সেলুলোজিক সেল ওয়াল, স্টোরেজ ফুড মেটেরিয়াল, যেমন হওয়ার কথা তেমনই আছে জাইলেমে প্যারেনকাইমা। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস রয়েছে, সেটা হলো প্রাইমারি জাইলেম ইজ টু টাইপস, protoxylem and metaxylem. Protoxylem, the first formed primary xylem is called protoxylem, and later formed primary xylem is called metaxylem. প্রথমে যেগুলো হয় সেগুলো প্রোটো, পরে যেগুলো হয় সেগুলো মেটা। বুঝতে অসুবিধা হলো? দেখো প্রথম মানে ধরো এটা হলো ক্যাম্বিয়াম, হ্যাঁ এটা হলো ক্যাম্বিয়াম, বুঝবে, এটা হলো ক্যাম্বিয়াম, ওকে, এটা হলো ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিল। তাহলে প্রথমে যেগুলো তৈরি হবে সেগুলো প্রোটোজাইলেম, পরের দিকে যেগুলো তৈরি হবে মেটাজাইলেম। তাহলে পরের দিকে যখন এখানে তৈরি হবে তো ও তো প্রোটোকে ঠেলবে এদিকে, ওকে ধরে রাখবে। এইখানে যে সেলগুলো আছে যখন এর পিছনে সেল হচ্ছে ও তো ঠেলে ঠেলে নিয়ে যাবে, হ্যাঁ তখন তো প্রোটোজাইলেম এই দিকে চলে আসবে, এইখানে চলে আসবে, মেটাজাইলেম এখানে থাকবে। বোঝা যাচ্ছে কি বলছি? তো এটা হলো বিষয়। না বলছি প্রোটো তো এখানে রয়েছে, এর প্রথম তৈরি হওয়া জাইলেমকে প্রোটোজাইলেম বলা হয়। পরবর্তী এর কাজ কি? এর কাজ হলো শুধু ডিভিশন করা। এর ডিভিশন হচ্ছে এই দিকে আর এই দিকে, এই ডিভিশন করে শুধু সেল ছাড়ছে, ও ডিভিশন করে সেল ছাড়ছে, ওটা ফ্লেমের সেল আর ভেতর দিকে জাইলেমের সেল, টিপিক্যালি বলছি আমরা এটা। তো এই যত ডিভিশন করাবে তত সেল ছাড়বে, ও ডিভিশন করলে সেল ছাড়বে, এই ডিভিশন করে আগে যে সেলগুলো ছিল সেগুলো ঠেলবে, ও ঠেলবে, এটা হলো ব্যাপার। তাহলে যে আগে তৈরি হয়েছে সেই দিকে চলে আসবে, যে পরে তৈরি হয়েছে এখানে, ওকে। আচ্ছা, আর ইন স্টেমস দ্য প্রোটোজাইলেম লাইজ টুয়ার্ডস দ্য সেন্টার, মানে পিথ। তাহলে এটা যদি একটা গাছের সেকশনাল ভিউ হয় তাহলে আমরা ভাস্কুলার বান্ডিল আঁকার সময় এরকম করে আঁকবো, এরকম করে আঁকবো, সুচলো মুখগুলো ভেতর দিকে দেবো। এটা ক্যাম্বিয়াম, এটা ক্যাম্বিয়াম, এই ছবিটাই এই ছবিটা, এখানে প্রোটোজাইলেম টুয়ার্ডস দ্য সেন্টার অর পিথ, মানে এন্ডার্ক, সুচলো দিক যে মুখে আছে সেটা এন্ডার্ক, মানে প্রোটোজাইলেম আছে। আর যদি উল্টো করে দিই তাহলে তাহলে এক্সার্ক, দেখো এক্সার্ক। তাহলে রুটে একরকম হয়, কাণ্ডে মানে শুটে একরকম হয়, কাণ্ডে একরকম হয়, এন্ডার্ক আর এক্সার্কের প্যাটার্ন। হ্যাঁ, এন্ডার্ক কাণ্ডে হয়, এক্সার্ক রুটে হয়, সেটা আমরা সেকশনাল ভিউ দেখলেই দেখতে পাবো। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখো, নাহলে পরবর্তী সেকশনাল ভিউ কিচ্ছু বুঝতে পারবে না এগুলো যদি না বুঝে রাখো। হলো? তাহলে এন্ডার্ক এক্সার্ক বুঝে গেলাম, জাইলেম শেষ।